আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তৈরি সংশোধিত খসড়া প্রস্তাবের ওপর সোমবার ভোট দিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খসড়ায় 2 বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চলমান যুদ্ধ ও গণহত্যা অবসানে সব পক্ষকে পরিকল্পনাটি অবিলম্বে পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। সংশোধিত খসড়ায় প্রথমবারের মতো ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথ এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন সংলাপ চালু করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন অস্থায়ী শান্তি পরিষদ 2027 সালের শেষ পর্যন্ত গাজা পরিচালনার দায়িত্বে থাকবে। এছাড়াও সীমান্ত সুরক্ষা এবং গাজার নিরস্ত্রীকরণে সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে ইসরায়েল, মিশর ও প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সমন্বয়ে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। মিশর, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জর্ডান সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে লেখেন, ট্রাম্পের পরিকল্পনাই মধ্যপ্রাচ্যে শান্তির সেরা পথ। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি 2025 সালের 10 অক্টোবর কার্যকর হয়। এতে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে। হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ক জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তে অবশ্যই ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। এগুলো ফিলিস্তিনিদের মৌলিক অধিকার। হামাসের মুখপাত্র হাসেম কাসেম আল আরাবি আল জাদ্দিকে বলেছেন, যুদ্ধবিরতিকে অবশ্যই আন্তর্জাতিক ও জাতিসংঘের সমর্থন পেতে হবে এবং মানবিক সাহায্য পৌঁছানোর নিশ্চয়তা দিতে হবে। গাজার অভ্যন্তরীণ ব্যবস্থা ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে। এখানে বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা হবে শুধুমাত্র ইসরায়েলি আগ্রাসন ঠেকানো, গাজার দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করা নয়। তিনি বলেন, এসব নীতিতে সব ফিলিস্তিনি সংগঠনের ঐক্যমত্য রয়েছে। ফিলিস্তিনি অস্ত্র ভাণ্ডারের প্রশ্নে কাসেম বলেন, বিষয়টি অবশ্যই জাতীয়ভাবে ও ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে। ফিলিস্তিনি সংগ্রাম কোন ধারায় এগোবে তা ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির বিষয়। এটি কোনোভাবেই ইসরায়েলি এজেন্ডার ভিত্তিতে নির্ধারিত হতে পারে না। তিনি বলেন, ফিলিস্তিনি অস্ত্রের বিষয়টি যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি বা দ্বিতীয় ধাপে যাবার ক্ষেত্রে বাধা নয়, বরং ইসরায়েলের সরকারি জোটের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে তারা ইচ্ছাকৃতভাবে এই ইস্যুকে বড় করে দেখাচ্ছে, যাতে নিজেদের বাধ্যবাধকতা এড়াতে পারে। কাসেম বলেন, ফিলিস্তিনি অস্ত্রের বিষয়ে মনোযোগ আকর্ষণের মূল লক্ষ্য হচ্ছে গত 2 বছর ধরে চলা গণহত্যার দায় এড়ানো। কাসেম জানান, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে প্রাথমিক যোগাযোগ এরই মধ্যে শুরু হয়েছে। হামাস বন্দী হস্তান্তর শেষ করেছে এবং লাশ হস্তান্তর দ্রুত শেষ করার কাজ চালাচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস 2 সূত্রের বরাতে জানিয়েছে, শিগগিরই মার্কিন দূত স্টিভ উইটকফ হামাস নেতা খলিল আল হাইয়ার সঙ্গে বৈঠক করবেন, যেখানে গাজা যুদ্ধবিরতি হবে আলোচনার মূল বিষয়। এদিকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতির লঙ্ঘনের নিন্দা জানিয়ে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিকে কঠোর ও স্পষ্ট অবস্থান নেবার আহ্বান জানিয়েছে হামাস। হামাসের মুখপাত্র হাসেম কাসেমের বরাতে লেবাননের আল মায়াদিন জানিয়েছে, গাজার জনগণ এখনও ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের মুখে রয়েছে এবং তাদেরকে নিজেদের এলাকায় প্রবেশ বা বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের সুযোগও দেওয়া হচ্ছে না। কাসেম বলেন, গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী অবরোধের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এ অবস্থায় আরব ও ইসলামিক দেশগুলোর স্পষ্ট ভূমিকা এখন খুবই জরুরি। এর আগে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন পিএফএলপি অভিযোগ তোলে, শীতকালকে গাজায় গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনি মুজাহিদিন মুভমেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, গাজার ক্রসিংগুলো খুলে দিতে এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে তারা যেন ইসরায়েলকে চাপ প্রয়োগ করেন। জাতিসংঘ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক বৃষ্টিপাতে হাজার হাজার পরিবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান, ইসরায়েল জাতিসংঘের 23টি
একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যেখানে তাঁবুসহ প্রায় 4,000 জরুরি সামগ্রী গাজায় নেবার অনুমতি চাওয়া হয়েছিল। ইরানের সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরের একটি বিতর্কিত উদ্যোগের বিস্তারিত তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, একটি বেসরকারি অলাভজনক সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে এবং তারা বলছেন, গাজার বাসিন্দাদের বিদেশে পাঠানোর এই প্রক্রিয়া ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। অধিকার কর্মীরা বলছেন, যখন বহু মানুষ গাদাগাদি করে আশ্রয় শিবিরে অবস্থান করছেন, তখন এই উদ্যোগের মাধ্যমে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হতে উৎসাহিত করা হচ্ছে। এই সপ্তাহের ভারী বৃষ্টিতে গাজার তাঁবুর বসতিগুলো প্লাবিত হয়েছে, যা 2 বছর ধরে চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। জার্মানির রাজধানী বার্লিনে শত শত মানুষ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন, যেখানে ফিলিস্তিনের পক্ষে সংহতির দৃঢ় বার্তা দেওয়া হয়। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ হোক শীর্ষক ব্যানারের অধীনে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ, গাজায় গণহত্যার অবসান এবং যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করেন। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি। বিক্ষোভে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হিন্দ রজব ফাউন্ডেশন জানিয়েছে, গাজা গণহত্যায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি রিজার্ভিস্ট সেনা ও র্যাপার নোয়াম সুরিয়েলির বিরুদ্ধে চেক রিপাবলিকের সুপ্রিম পাবলিক প্রসিকিউটরের অফিসে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। হিন্দ রজব ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি অ্যাডভোকেসি সংগঠন, যা ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্মৃতি ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাগে আইনজীবী জেন তাউবেল ফাউন্ডেশনের পক্ষে মামলাটি করেন। এতে একটি অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে সুরিয়ালির বিরুদ্ধে বেসামরিক স্থাপনা ধ্বংস ও সেসব কর্মকাণ্ডকে নিজের শিল্পকর্মে মহিমান্বিত করার অভিযোগে উপস্থাপন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, 13 নভেম্বর প্রাগে একটি কনসার্টের পর বর্তমানে তিনি চেক রিপাবলিকে অবস্থান করছেন। তদন্তে দাবি করা হয়েছে, সুরিয়ালি 2023 সালের অক্টোবরে গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর 551 ব্রিগেডের 699 প্যারাট্রুপার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। বিশেষ করে 2023 সালের নভেম্বরে বেইত হানুনে একটি বেসামরিক ভবন ধ্বংসের ঘটনায় তার সংশ্লিষ্টতার উল্লেখ রয়েছে। ফাউন্ডেশন বলছে, বিস্ফোরক স্থাপন এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ভবনটি ধ্বংস করা হয়েছিল, যা কোনো জরুরি সামরিক প্রয়োজনের মাধ্যমে ন্যায্যতা পায় না। ফলে আন্তর্জাতিক আইন ও চেক আইনে এটি যুদ্ধ অপরাধের শামিল। অভিযোগের মধ্যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধকালীন নৃশংসতার কথা উল্লেখ রয়েছে। ফাউন্ডেশনের লিটিগেশন প্রধান নাটাশা ব্র্যাক জানান, সুরিয়ালি গাজার বেসামরিক অবকাঠামো ধ্বংসে অংশ নিয়ে পরে সেটিকে বিনোদনের উপাদানে রূপান্তর করেন। গাজা থেকে ফিরে তিনি অ্যানাদার ডে ইন গাজা শিরোনামে একটি গান প্রকাশ করেন, যেখানে ইসরায়েলি সেনাদের আলো হিসেবে উপস্থাপন করা হয়। 2024 সালের ডিসেম্বরে এক পরিবেশনায় তিনি ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের বাস্তব ভিডিও মঞ্চে প্রদর্শন করেন এবং একই সঙ্গে গাজাকে টুকরো টুকরো করে দেওয়ার আহ্বান জানিয়ে গান পরিবেশন করেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্প্রসারণ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যারা ইয়েমেনের স্বার্থে আঘাত করে বা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে, ইয়েমেনও তাদের প্রতিক্রিয়ার সামনে পদক্ষেপ নেবে। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনিরা তাদের অধিকার, ধর্ম ও জাতীয় মর্যাদা রক্ষার জন্য সব ধরনের বৈধ উপায় ব্যবহার করতে দ্বিধা করবে না। এক্সপোস্টে আল ফারাহ নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তকে দ্বিমুখী আচরণ হিসেবে সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে, ইসরায়েলকে সমর্থন দিয়েছে, রক্তপাতকে উপেক্ষা করেছে এবং নৈতিক ও আইনি অবস্থান থেকে সরে এসে ইয়েমেনে চালানো আগ্রাসনকে আর
আড়াল করেছে। তিনি নিরাপত্তা পরিষদকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন যা পশ্চিমাদের স্বার্থ হাসিল করে, যেখানে মানবাধিকারকে শুধুমাত্র পশ্চিমা মানবাধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয় এবং আন্তর্জাতিক স্বার্থকে কেবল ওয়াশিংটনের স্বার্থে সীমাবদ্ধ করা হয়। আনসারুল্লাহর এই কর্মকর্তা সতর্ক করেন, ইয়েমেনে কর্মরত কিছু এনজিও বিপজ্জনক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। তিনি অভিযোগ করেন তারা মানবিক কার্যক্রমের আড়ালে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে। মোহাম্মদ আল ফারাহ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার কথা বলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।